আজকে আমার ভিডিও টার্গেট অডিয়েন্স হচ্ছে গিয়ে এইচএসসি 27 ব্যাচ। তোমাদের কলেজের ক্লাস শুরু অ্যাপ্রক্সিমেটলি 15 তারিখ থেকে। সো যারা এখনো ফিজিক্সে পিও শুরু করো নাই তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটা। সো বেসিক্যালি তুমি যদি একটা জার্নির মধ্যে যদি যাও, তোমার যদি জার্নির ডেস্টিনেশন যদি জানা না থাকে, তাহলে কিন্তু সেই জার্নিটা অনেক বেশি তোমার জন্য টাফ হবে বা বিরক্তিকর হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমার জানা যে আগামী আসলে যে 17-18 মাসে যে কোর্সটা তুমি কমপ্লিট করবা এইচএসসিতে ফিজিক্সের, তো সেখানে তুমি ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা। তুমি হয়তো এতদিনে তোমাকে অনেকে অনেক কথা বলেছে যে এইচএসসি হচ্ছে গিয়ে, এসএসসি যদি একটা পানির বালতির মতো হয় তাহলে এইচএসসি হচ্ছে গিয়ে সমুদ্রের মতো। ফিজিক্সের ক্ষেত্রে ব্যাপারটা আসলে তুমি 9-10-এ যেই ফিজিক্স পড়ছো এখানে তুমি সেই ফিজিক্সই পড়বা। এখানে এসে নিউটনের সূত্র আর উল্টায় যাবে না, কোনো নিউটনের সূত্রই অ্যাপ্লাই হবে। হয়তো খালি একটু ফিজিক্সের এক্সপ্যান্ড ভার্সনটা পড়বা, ওই টপিকগুলাই পড়বা, জাস্ট ওই টপিকগুলোর এক্সট্রা আরো সাব টপিক পড়বা, এক্সট্রা আদার্স আরো ম্যাথ করবা। এটাই হচ্ছে গিয়ে তোমার এইচএসসিটা, মানে এইচএসসির ফিজিক্সটা। সো আসো আমরা দেখি যে আমরা এইচএসসি ফিজিক্সে হচ্ছে গিয়ে কি কি সলভ করবো। সো ফিজিক্সটা বেসিক্যালি আসলে দুইটা পেপারে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে গিয়ে ফিজিক্স ফার্স্ট পেপার, একটা হচ্ছে গিয়ে ফিজিক্স সেকেন্ড পেপার। সো তুমি যখন যখন ফিজিক্স পড়া শুরু করেছিলে এসএসসিতে, তোমার ফিজিক্সের প্রথম অধ্যায় ছিল হচ্ছে গিয়ে ভৌত জগতের পরিমাপ। এখানে ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় হচ্ছে গিয়ে ভৌত জগতের পরিমাপই, যেখানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ফিজিক্সের বেসিক থিওরিগুলো এক্সপ্লেন করেছে। তারপর ফিজিক্সের বিভিন্ন যে বিজ্ঞানীগুলো ফিজিক্সের অবদান রেখেছে তাদের সম্বন্ধে আলোচনা করেছে। তারপর হলো গিয়ে যে স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল, বিভিন্ন হচ্ছে গিয়ে যন্ত্রের কার্যনীতি নিয়ে আলাপ আলোচনা করেছে। তারপর বিভিন্ন ত্রুটি নিয়েও তুমি হলো গিয়ে যে এখানে হলো গিয়ে যে বিভিন্ন যন্ত্রের ত্রুটিও তুমি এখান থেকে ব্যাখ্যা করতে পারবে প্রথম চ্যাপ্টারটা থেকে। অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে তুমি 9-10-এ যে প্রথম চ্যাপ্টারটা পড়ছিলা সেটার মতোই, ভৌত জগতের পরিমাপ। ভৌত জগতের পরিমাপে একটা হলো গিয়ে যে প্রথম কথাই আসলে বলা যে হচ্ছে গিয়ে ফিজিক্স কাকে বলে। সো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করা আসলে হচ্ছে গিয়ে ফিজিক্স কাকে বলে, সো সেটার অ্যান্সার তুমি কি দিবা। আমরা জানি যে আসলে এই ইউনিভার্সটাকে যদি হচ্ছে গিয়ে আমরা ভাঙি, এই ইউনিভার্স আমাদেরকে আসলে দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে গিয়ে ম্যাটার এবং আরেকটা হচ্ছে গিয়ে এনার্জি। এই ম্যাটার এবং এনার্জি ইন্টারাকশনই হচ্ছে গিয়ে ফিজিক্স। এই যে আমাদের যত ফিজিক্যাল প্রপার্টিসগুলো যেগুলো যেভাবে ওয়ার্ক করে, এগুলো সব আসলে ম্যাটার এবং এনার্জি ইন্টারাকশনই। এই জিনিসটাই দেখো হচ্ছে গিয়ে ভৌত জগতের পরিমাপ। সবার শুরুতে তোমাদেরকে বলবে যে পদার্থ বিজ্ঞান কাকে বলে। পদার্থ মানে আসলে আমরা কণা এবং শক্তির মিথস্ক্রিয়া হচ্ছে গিয়ে যেই শাখায় আলোচনা করি তাকে হচ্ছে গিয়ে বলতেছি আমরা ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান। সো এরপর হচ্ছে গিয়ে তোমরা যখন হলো গিয়ে যে 9-10-এ যখন হলো গিয়ে ফিজিক্স বইটা নিলে, তখন হচ্ছে গিয়ে গতিবিদ্যা তোমাদের শুরু করার সময় সেখানে হচ্ছে গিয়ে দুই টাইপের রাশি হচ্ছে গিয়ে পড়িয়েছে, একটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি আর একটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি। অর্থাৎ ফিজিক্যাল যত প্যারামিটার্স গুলো আছে সেগুলোকে আমরা একটা বেসিসে হচ্ছে গিয়ে দুই ভাগে ভাগ করে দিয়েছি। যেই প্যারামিটার্স গুলো শুধুমাত্র ম্যাগনিটিউড বা মান নিয়ে কাজ করে তাদেরকে বলতেছি হচ্ছে গিয়ে আমরা স্কেলার রাশি। যে প্যারামিটার্স গুলোর মানের পাশাপাশি দিকও থাকে, অর্থাৎ তারা ম্যাগনিটিউডের পাশাপাশি তাদের নিজেদের ডিরেকশন এক্সপ্লেন করে, তাদেরকে বলতেছি হচ্ছে গিয়ে আমরা ভেক্টর রাশি। সো এই চ্যাপ্টার 2 হচ্ছে গিয়ে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে পুরোটা ভেক্টর রাশি নিয়ে। এখানে ভেক্টর রাশির অনেক প্রপার্টিস তোমরা আলোচনা করবা। এখানে হচ্ছে গিয়ে ভেক্টর রাশির হচ্ছে গিয়ে আমরা গুণন পড়বো, দুই ধরনের গুণন আছে, সেটা হচ্ছে গিয়ে ডট গুণফল, ক্রস গুণফল। তারপর নদী নৌকার অঙ্ক করবো সেখানে। তারপর হচ্ছে গিয়ে আমরা ছাতা ধরার কোণের অঙ্ক আছে, গাড়ির, তারপর আপেক্ষিক বেগের অঙ্ক, গাড়ির কোন কাজ ভিজবে, এগুলো সব হচ্ছে গিয়ে তুমি চ্যাপ্টার 2 ভেক্টরের মধ্যে পড়বা জিনিসটা। তারপর তোমাদের যে 9-10-এ যে তোমরা যে গতিবিদ্যাটা পড়েছিলা সেটা হচ্ছিল গিয়ে ওয়ান ডাইমেনশনাল ভ্যালোসিটি, অর্থাৎ একমাত্রিক গতি। অর্থাৎ বস্তুগুলো হয় এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল অথবা ওয়াই অক্ষ বরাবর গতিশীল ছিল। রহিম, করিং, বাস, ট্রেন, বাস, ভাল্লুক, এগুলো তোমার যা সব ছিল সবগুলা কিন্তু এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল ছিল। আর নিক্ষিপ্ত বা পরন্ত যেগুলো ঢিল নিক্ষেপ করছি বা বস্তু উপর থেকে পড়তেছে, এগুলো কিন্তু সব ওয়াই অক্ষ বরাবর ছিল। অর্থাৎ আমি যদি একটু অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, তাহলে একটা আনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণে আর একটা আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে। বাট হোয়াট ইফ আমরা একটা বস্তুকে যদি আমরা একটা বস্তুকে যদি আনুভূমিক এবং উলম্ব ঠিক মাঝামাঝি কোনো একটা কোণে যদি নিক্ষেপ করি, তাহলে বস্তুর গতিপথটা কিন্তু এরকম একটা গতিপথ হয়। সো এইখানে দেখো বস্তু কিন্তু একটা আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, বস্তু কিন্তু একটা উলম্ব দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই বস্তুর গতিটাকে বলতেছে হচ্ছে গিয়ে আমরা একটা সেকেন্ড ডাইমেনশনাল ভ্যালোসিটি বা দ্বিমাত্রিক গতি, যেটা অ্যাকচুয়ালি তোমরা পড়বা হচ্ছে গিয়ে তোমাদের চ্যাপ্টার 3 গতিবিদ্যায়। সেটা হচ্ছে গিয়ে প্রজেক্টাইল বা প্রাসের গতি। এই প্রাসের গতি হচ্ছে গিয়ে তোমরা এখানে গতিবিদ্যার মধ্যে পড়বা, যেখানে হচ্ছে গিয়ে দ্বিমাত্রিক গতি, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর গতি যখন এট এ টাইম একসাথে ওয়ার্ক করতেছে, তখন সেই গতিবিদ্যাটাই হচ্ছে গিয়ে তোমাদের এইখানে চ্যাপ্টার 3 গতিবিদ্যাটা। এখন এটার পরে আসলে এখানে গতিবিদ্যার এই
তোমার এই প্রাসের কনসেপ্টটা, এই জিনিসটাকে বলতেছে হচ্ছে গিয়ে প্রাস বা প্রজেক্টাইল। এটারই আসলে 16টা সূত্র আছে, রুল অফ 16। এই 16টা সূত্র পড়লেই তোমার আসলে চ্যাপ্টার 3 গতিবিদ্যার প্রাসের অঙ্ক তোমার সব সলভ হয়ে যাবে জিনিসটা। কিন্তু তারপর দেখবা যে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটার মধ্যে তোমাকে হচ্ছে গিয়ে অল্প করে হচ্ছে গিয়ে বৃত্তাকার গতি সম্পর্কে হচ্ছে গিয়ে পড়াচ্ছে তোমাকে জিনিসটা। এখন বৃত্তাকার গতি সম্পর্কে কেন পড়াচ্ছে জিনিসটা, কারণ এর পরের চ্যাপ্টারটাই হচ্ছে গিয়ে নিউটনীয় বলবিদ্যা, যেখানে তুমি আসলে দেখবা যে একটা বস্তু যখন ঘূর্ণনশীল অবস্থায় থাকে তখন আসলে তার কোন কোন প্যারামিটার্স গুলো কিভাবে ওয়ার্ক করে। সো সেই জন্য তোমাকে আসলে এই গতিবিদ্যার মধ্যেই যে প্রাসের পরের টপিকটা অর্থাৎ 3.12 মনে হয় 3.12 টপিকটা হচ্ছে গিয়ে পুরাটা বৃত্তাকার গতি, যেখানে তুমি হচ্ছে গিয়ে কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক মন্দন, কেন্দ্রমুখী ত্বরণ এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করবে। এবং এটা তুমি হালকা পাতলা এগুলো জেনে এগুলোর বেসিক তুমি কমপ্লিট করে তারপর তুমি যাবা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4 নিউটনীয় বলবিদ্যা পড়তে জিনিসটা। নিউটনীয় বলবিদ্যা পড়তে জিনিসটা। সো নিউটনের বলবিদ্যাটা আসলে একটু করে যদি তোমাদেরকে আমি যদি বলি জিনিসটা এখানে, যে নিউটনের মাথায় আসলে কোনো সময় না আপেল পড়ে নাই, এটা আসলে একটা মিথ পুরাপুরি জিনিসটা। কিন্তু নিউটন কোশ্চেনটা কি করছিল, নিউটন কোশ্চেনটা করছিল যে আপেলটা যদি গাছের থেকে যদি পড়ে তাহলে উপরে চারটা কেন পৃথিবীতে পড়তেছে না, এটা হচ্ছে কি নিউটনের কোশ্চেনটা ছিল। সো আলটিমেটলি তখন নিউটনকে দুইটা জিনিস এক্সপ্লেন করা লাগতেছিল, যে একটা বস্তু কেন নিচে পড়ে যায় আর একটা বস্তু ঘুরে কেন জিনিসটা। তো একটা বস্তু যখন নিচে পড়ে যাচ্ছে এটার জন্য নিউটনের লজ অফ গ্র্যাভিটি দিছে, আর একটা বস্তু যখন ঘুরতেছে তখন নিউটনের লজ অফ সার্কুলার মোশন দিছে, অর্থাৎ কৌণিক গতির হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশন দিছে, যেটার জন্য নিউটনের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে ইনভেন্ট করা লাগছিল। ওকে, তারপরে এই নিউটনের বলবিদ্যার মধ্যে আমরা এগুলাই পড়বো, যে একটা বস্তু যখন ঘুরে তার ভিতরে যে প্যারামিটারগুলো ক্রিয়েট হয়, যেমন টর্ক, কৌণিক ভরবেগ, তারপর হচ্ছে গিয়ে তোমার জড়তার ভ্রামক, তারপর হচ্ছে গিয়ে কেন্দ্রমুখী ত্বরণ, তারপর এখানে আমরা তোমাদের চ্যাপ্টার মানে 3 নাম্বার চ্যাপ্টারে তোমরা যেটা এসএসসিতে বল পড়ছিলা, বলের মধ্যে সেখানে সংঘর্ষ পড়ছিলা, ঘর্ষণ পড়ছিলা, এই চ্যাপ্টারটার মধ্যে আমরা সংঘর্ষ, ঘর্ষণ এগুলো সবকিছুই পড়বো। তারপর তোমাদের এর পরের চ্যাপ্টারটা ছিল ক্লাস 9-10-এ চ্যাপ্টার 3, পর হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4 ছিল কাজ ক্ষমতা শক্তি, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5। এটা মানে এই চ্যাপ্টারটা তোমরা খুবই ইজিলি সলভ করতে পারবা, মানে এটার মধ্যে আসলে তেমন কোনো টপিক নতুন করে আসে নাই, তোমরা 9-10-এ যেগুলো আসলে পড়ে আসছো ম্যাক্সিমামই এগুলো হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটার মধ্যে আছে জিনিসটা। অর্থাৎ এই চ্যাপ্টারটা কাজ ক্ষমতা শক্তি 3টা ভাগেই ভাগ করা জিনিসটা। কালে এখানে তুমি হচ্ছে গিয়ে নতুন করে ওলা কাজে পড়বা, সরল দোলকের নিত্যতা পড়বা, তারপর হচ্ছে গিয়ে তোমার আনত তলে কৃত কাজ, এগুলো তোমার ভারকেন্দ্রের স্মরণ সম্পর্কিত কাজ, এগুলো হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটার মধ্যে তোমার পড়তে হবে। তারপর তোমরা যখন হচ্ছে গিয়ে 9-10 এসএসসিতে চ্যাপ্টার 3 বল যখন পড়ছো তখন সেখানে এক ধরনের বল ছিল মহাকর্ষ বল জিনিসটা। সো চ্যাপ্টার 6 হচ্ছে গিয়ে পুরা সেই মহাকর্ষীয় বলটা নিয়ে, যে গ্র্যাভিটি এবং গ্র্যাভিটেশন, যে মহাকর্ষ এবং অভিকর্ষ। এই যে আমি কলমটাকে ছাড়লাম, কলমটা কেন নিচে পড়লো, এবং একটা বস্তু আরেকটা বস্তু হচ্ছে গিয়ে তোমার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, পৃথিবীটা ঘুরতেছে কিভাবে। সো এই সব কিছু হচ্ছে গিয়ে আমরা এক্সপ্লেন করবো হচ্ছে গিয়ে তোমার মানে মহাকর্ষ অভিকর্ষর মধ্যে জিনিসটা, যেখানে হচ্ছে গিয়ে আমরা এই মহাকর্ষ অভিকর্ষের মধ্যে তোমার দুইটা টার্ম আছে যেখান থেকে তোমার কোশ্চেন হয়, একটা হচ্ছে গিয়ে তোমার অভিকর্ষ স্তরণ আর একটা হচ্ছে গিয়ে কৃত্রিম উপগ্রহ। অভিকর্ষ স্তরণের 5টা ফ্যাক্টর আছে, যে ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণ, এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ, এইচ গভীরতা অভিকর্ষ স্তরণ, ল্যামডা ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ স্তরণ, আর হচ্ছে গিয়ে তোমার ঘনত্ব দেওয়া থাকলে অভিকর্ষ স্তরণ। এই 5টা ফ্যাক্টরে অভিকর্ষ স্তরণ বের করবা। তারপর হচ্ছে গিয়ে কৃত্রিম উপগ্রহের বিভিন্ন প্যারামিটার, কৃত্রিম উপগ্রহের উচ্চতা, পর্যায়কাল, বুস্তির উপগ্রহ থেকে কোশ্চেন আসে অনেক ইম্পর্টেন্ট। সো এই পড়াগুলো হচ্ছে গিয়ে এই উপগ্রহ নিয়ে, মহাকর্ষ অভিকর্ষ নিয়ে, অভিকর্ষ স্তরণ নিয়ে পুরোটা পড়া পড়বো হচ্ছে গিয়ে আমরা চ্যাপ্টার 6 মহাকর্ষ অভিকর্ষ। এটা অনেক ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি এবং খুবই মজার একটা চ্যাপ্টার। তারপর তোমরা যখন হচ্ছে গিয়ে 9-10-এ চ্যাপ্টার 5 পড়ছিলা পদার্থের চাপ ও অবস্থা, সেখানে লাস্টে গিয়ে কিছু টপিক পড়ছিলা, সেটা হচ্ছে গিয়ে স্থিতিস্থাপকতা, ইয়ং এর গুণাঙ্ক, পীড়ন, বিকৃতি, এই 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 সমস্ত টপিকগুলা, এগুলো সবগুলাই পড়বো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 7 বা পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে। সেখানে দেখো চ্যাপ্টার 5টার মধ্যে তোমরা পদার্থের চাপ ও অবস্থার মধ্যে সবার ফার্স্টে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে ফ্লুইডের ধর্ম এক্সপ্লেন করছিলে, যেমন ধরো হচ্ছে গিয়ে তলদেশে চাপ, প্লবতা, আর্কিমিডিসের সূত্র, বস্তুর ভাষণ নিমজ্জন। তারপর এরপরে গিয়ে পড়ছিল হচ্ছে কি স্থিতিস্থাপকতা, পীড়ন, বিকৃতি। এই চ্যাপ্টার 7টার মধ্যে আগে হচ্ছে কি স্থিতিস্থাপকতাকে এক্সপ্লেন করছে, পরে হচ্ছে গিয়ে ফ্লো অফ ফ্লুইড নিয়ে এক্সপ্লেন করছে। সো চ্যাপ্টার 7 হচ্ছে গিয়ে পুরাটাই তোমাদের সেই চ্যাপ্টার 5-এর আপগ্রেডেড ভার্সন বা এক্সপ্যান্ডেড ভার্সন, সেটা হচ্ছে গিয়ে পদার্থের গাঠনিক ধর্ম। তারপর
তোমরা হচ্ছে গিয়ে এক ধরনের গতির নাম শুনছিলে 9-10 থাকতে, সেটা হচ্ছে গিয়ে পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ যদি কোনো বস্তু হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি ফিরে আসে বা কোনো বস্তুর যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে সে ধরনের গতিকে বলতে পারবো পর্যায়বৃত্ত গতি। আবার আরেক ধরনের গতি ছিল, সেটা হচ্ছে গিয়ে সরল চন্দ্রিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। যে যদি কোনো বস্তুর গতি এমন হয় যে সাম্যাবস্থা থেকে ত্বরণের মান সরণের মানের সমানুপাতিক, কিন্তু তাদের দিক পরস্পর বিপরীত। এগুলো তোমরা সব 9-10 পরে আসছিলা। চ্যাপ্টার 8টা পুরাপুরি হচ্ছে গিয়ে সে পর্যাবৃত্ত গতি আর সরল চন্দ্রিত স্পন্দনের টপিক পুরাটা। এখানের মধ্যে তোমরা হচ্ছে গিয়ে সরল চন্দ্রিত স্পন্দন পড়বা, সরল চন্দ্রিত স্পন্দনের বৈশিষ্ট্য পড়বা, সরল চন্দ্রিত স্পন্দনের সমীকরণ পড়বা, সরল চন্দ্রিত স্পন্দনের হচ্ছে গিয়ে তোমার গতিশক্তি সমীকরণ পড়বা। এখানে অনেকগুলা ম্যাথ করবা তুমি সরল চন্দ্রিত স্পন্দনের উপর। তারপর পড়বা হচ্ছে গিয়ে, যেহেতু সরল চন্দ্রিত স্পন্দন দুইটা মানে দুই টাইপের হচ্ছে গিয়ে, আমরা মানে দুইটা বস্তুর মধ্যে লাগে মেইনলি লাগে যে আমরা দেখতে পারি, একটা হচ্ছে গিয়ে স্প্রিং আর একটা হচ্ছে গিয়ে সরল দোলক, যেগুলো অনেকগুলো বস্তুর মধ্যে দেখতে পারি আসলে। কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে আসলে দুইটা বস্তু নিয়ে আলোচনা করছে, একটা হচ্ছে গিয়ে স্প্রিং আর একটা হচ্ছে গিয়ে তোমার সরল দোলক। সো স্প্রিং এর সেখানে তুমি চ্যাপ্টার 8 মানে সরল চন্দ্রিত স্পন্দনের পর তারপর তুমি গিয়ে পড়বা, সেখানে হচ্ছে গিয়ে স্প্রিং পড়বা। তারপর হচ্ছে গিয়ে তোমার লাগা সরল দোলক পড়বা। স্প্রিং এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার স্প্রিং এর পর্যায়কালের সমীকরণ পড়বা, স্প্রিং এর সাম্যাবস্থা পড়বা। সরল দোলকের মধ্যে সরল দোলকের পর্যায়কালের সমীকরণ পড়বা। মানে পুরাটাই হচ্ছে গিয়ে তোমার কি সরল চন্দ্রিত স্পন্দন আর পর্যায়বৃত্ত গতির মানে লাগা যে প্রপার্টিস গুলা, এটা পুরোটাই হচ্ছে গিয়ে তোমরা চ্যাপ্টার 8 পর্যায়বৃত্ত গতির মধ্যে এক্সপ্লেন করবা। পর্যায়বৃত্ত গতি। ওকে। তারপর তোমরা হচ্ছে গিয়ে একটা চ্যাপ্টার পড়ছিলা, তোমাদের চ্যাপ্টার 7, সেটা হচ্ছে গিয়ে তরঙ্গ ও শব্দ। চ্যাপ্টার 9 হচ্ছে গিয়ে পুরাটা তরঙ্গ নিয়ে। এখানে এখানে শব্দর কোনো ইয়ে নেই, তোমার লাগে আছে তরঙ্গ মানে মেইনলি হচ্ছে গিয়ে তোমার মানে সবকিছু এক্সপ্লেন করছে, মানে এটা তরঙ্গর প্রপার্টিস এভরিথিং, এটা পুরোটা পড়বা হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টার 9-এ। তারপর হচ্ছে গিয়ে তোমার এরপরে হচ্ছে গিয়ে তোমরা যখন লাগে আছে তোমাদের চ্যাপ্টার 6 বস্তুর উপর তাপমাত্রার প্রভাবে তোমরা হচ্ছে গিয়ে কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, তারপর গিয়ে গ্যাসের প্রসারণে গিয়ে কিছু সূত্র পড়ছিল, যে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। এগুলো হচ্ছে গিয়ে সব আদর্শ গ্যাসের সমীকরণ। সো চ্যাপ্টার 10 পুরাটা তুমি পড়বা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। সো চ্যাপ্টার 10 হচ্ছে গিয়ে পুরাটা হচ্ছে গিয়ে তুমি গ্যাস নিয়ে পড়বা, সেটা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। সো এই হচ্ছে গিয়ে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের 10টা চ্যাপ্টার। এখানে এর ভিতরে যদি আমি তোমাকে বলি যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলা, তুমি যদি বুয়েটে চান্স পাইতে চাও, তুমি যদি ঢাকা মেডিকেলে চান্স পাইতে চাও, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাও, তাহলে আমি বলবো যে 10টা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। এখানে ভিতরে আসলে কোনো কিছুটাকেই তুমি কোনোটাকে বাদ দিয়ে পড়তে পারবে না, কজ এভরি 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 মার্ক কাউন্টস। আসলে তোমার এখানে তুমি এমন হতে পারে যে তুমি তুমি একটা আউটরেজাস রেজাল্ট করছো, বাট তোমার আসলে তুমি বুয়েট এবার যে কাটমার্ক দিচ্ছে সেই কাটমার্ক তুমি ফিজিক্সে তুলতে পারো না, তার মানে তখন কিন্তু তুমি কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে পারবা না জিনিসটা। তার মানে আসলে তোমার প্রতিটা টপিক প্রতিটা জিনিসই তোমার ভালোভাবে পড়তে হবে। কিন্তু আমি যদি আসলে প্রিভিয়াস ইয়ার মানে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যদি বলি যে কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি তোমার কোশ্চেন আসে, গতিবিদ্যা দেখো বিগত 4-5 বছর ধরে সব শর্ট সিলেবাস যাচ্ছিল। সো এই 26 সাল আর 27 মানে 26 সাল থেকে হচ্ছে গিয়ে আবার ফুল সিলেবাস ব্যাক করতেছে। সো ভেক্টর অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। গতিবিদ্যা থেকে অবশ্যই কোশ্চেন আসবে। গতিবিদ্যা সবচেয়ে সোজা, মানে এখানে ভিতরে এই মানে এই 10টা চ্যাপ্টারের মধ্যে গতিবিদ্যা হচ্ছে গিয়ে গতিবিদ্যা থেকে তুমি ইজিলি 10টা আমার ক্যারি করতে পারবা। ওই যে বলছিলাম যে প্রাস যে দ্বিমাত্রিক গতি, সে দ্বিমাত্রিক গতির 16টা সূত্র আছে। 16টা সূত্র তুমি যদি লাগে যে মুখস্থ করে তোমার যদি ওটা মানে অ্যাপ্লিকেশন তুমি যদি বুঝতে পারো জিনিসটা, ম্যাথ সলভিং তোমার যদি ক্যাপাবিলিটিস তুমি যদি অর্জন করে ফেলতে পারো, তাহলে গতিবিদ্যা তোমার কাছে কোনো বিষয় না। তুমি এখান থেকে আরামসে 10 মার্ক আয়না পড়তে পারবা। নিউটনের বলবিদ্যা, এখান থেকেও তোমার লাগে যে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। নিউটনের বলবিদ্যা থেকে তুলনামূলক লাগে যে এই গতিবিদ্যার থেকে নিউটনের বলবিদ্যার কোশ্চেনগুলো একটু টাফ হয়, কিন্তু যদি ব্যাংকিং কোণ থেকে করে, সংঘর্ষ থেকে করে, তাহলে সেগুলো সেগুলো অনেক বেশি ইজি হবে। তোমাকে যেই এখানে যেই মানে যেই টপিকটা থেকে তোমাকে টাফ কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে কি লাস্টে একটা টপিক আছে দেখবা, আনত তলে ঘর্ষণ। সেটা এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা সবগুলো আস্তে আস্তে। কাজ ক্ষমতা শক্তি মহাকর্ষ অভিকর্ষ এগুলো সবগুলো আসলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কিন্তু আমি যদি একটু ইজি চ্যাপ্টারের বেসিসে যদি বলি তাহলে জিনিসটা, তাহলে মহাকর্ষ অভিকর্ষ অনেক সোজা একটা চ্যাপ্টার, পদার্থের গাঠনিক ধর্ম একটা সোজা একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারগুলো তুমি যদি লাগে আছে ইজিলি যদি মানে আয়ত্ত করে ফেলতে পারো। নিউটনের বলবিদ্যা যদি তোমার কাছে টাফ লাগে, তুমি নিউটনের বলবিদ্যা বাদ দিতে পারো। মানে বাদ দিতে পারো বলতে কি জিনিসটা, যে তুমি তো আমি তো শুরুতেই বলতেছি যে তুমি সবগুলো চ্যাপ্টারই পড়বা, কিন্তু কোনটা আসলে তুমি একটু বেশি ইজিলি তুমি মার্ক ক্যারি করতে পারবে কোন কোন চ্যাপ্টার থেকে, সেগুলো হচ্ছে আমি বলতেছি। এখান থেকে তুমি মহাকর্ষ অভিকর্ষ থেকে আরামসে মার্ক ক্যারি করতে পারবা, ভেক্টরের থেকে পারবা, গতিবিদ্যা থেকে পারবা, গাঠনিক ধর্ম থেকে পারবা, এই যে পর্যাবৃত্ত গতির থেকে পারবা, পর্যাবৃত্ত গতির থেকে পারবা।
আদর্শ গ্যাসের থেকেও পারবা আসলে। ফার্স্ট পেপার পুরাটাই সোজা আসলে, আমি যদি স্টার দেওয়া শুরু করি তাহলে কিন্তু 10টাই দেখবা লাগে স্টার দেওয়া দিচ্ছে আসলে। যে ফার্স্ট পেপার আসলে তুমি একটা চ্যাপ্টার আসলে কঠিন না, তোমার কনসাসনেস আসলে তোমার স্ট্রং থাকতে হবে, তোমার মানে তোমার ব্রেন রে বুঝাইতে হবে যে আসলে তুমি এই জিনিসগুলো পারবা। তুমি যদি যে কোনো একটা কাজ করার আগে তুমি যদি ভাবো যে এই কাজটা তোমার দ্বারা সম্ভব না, তাহলে আসলে তুমি পুরা যদি দুনিয়া তোমার সাথে যদি এসে যদি হেল্প করে তুমি এই কাজটা করতে পারবা না। কিন্তু যে কোনো একটা কাজ করার আগে তুমি যদি ব্রেনকে আসলে ওরকম ভাবে ম্যানিফেস্টেড করে রাখো যে আসলে যে না এই কাজটা আমার দ্বারা পসিবল, তাহলে আসলে ব্রেন হয়ে গেছে ওই জিনিসটা হেল্প করবে তোমার সামনে হয়ে গেছে তোমাকে সেই কাজটা হয়ে ওয়ার্ক ডান করার জন্য। আমাদের ব্রেন আসলে ড্রিম আর রিয়ালিটির মাঝখানে কোনো লাগা যে পার্থক্য করতে পারে না। দেখছো এলাকা স্বপ্নের মধ্যে ঘুমাইলে মনে হয় যে আসলে আমি ওই জায়গাটার মধ্যে এক্সিস্ট করতেছে জিনিসটা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমার ব্রেনকে আসলে বুঝানো যে তোমার আসলে তুমি কি কেপেবল, তুমি কতটুকু কেপেবল, বা তুমি আসলে কি করতে চাও। সো নিজের ইচ্ছা শক্তিটাই আসলে সবচেয়ে বড় কথা। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি এই চ্যাপ্টারগুলা 5 থেকে 6 মাসের মধ্যে লাগে যে ফুললি কমপ্লিট করে ফেলতে পারবা উইথ এভরি কোশ্চেন। সেটা পুরোপুরি আসলে তোমার উপর ডিপেন্ড করা জিনিসটা। এখন দেখো অনেকগুলো চ্যাপ্টার কিন্তু বাকি আছে এখনো, যে তোমরা 9-10-এ পড়ছো কিন্তু এইগুলো লাগা যে এগুলোর মধ্যে আসে নাই। যেমন ধর হচ্ছে বস্তুর উপর তাপমাত্রার প্রভাব, এখানে তাপ টাপ নিয়ে কিন্তু আমি কোনো কিছুই বলিনি। তারপর স্থির তড়িৎ, চলতড়িৎ, এগুলো কই গেল সব, এই যেগুলো আসতেছে তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে। সো ফিজিক্স সেকেন্ড পেপারে প্রথম চ্যাপ্টারটাই পড়বা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা এটা খুবই সুন্দর একটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি। তাপগতিবিদ্যার মূল বেসিকটা কি অ্যাকচুয়ালি আমি তোমাকে একটু বলি জিনিসটা, যে আমি যদি মানে T=0 থেকে যদি T=নাও পর্যন্ত কাউন্ট করি এই ইউনিভার্সের বয়সটা, তাহলে এটার ভিতরে আমাদের এই ইউনিভার্সটা আসলে একটা সিঙ্গেল রুলটা, একটা সিঙ্গেল চেইন রে মেনটেন করে চলতেছে, সেটা হচ্ছে গিয়ে এনার্জি কনভার্সন। অর্থাৎ হচ্ছে গিয়ে শক্তির এক রূপ থেকে অন্য শক্তির যে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ এনার্জিটা যে আমি যে এনার্জিটাকে কনস্ট্যান্ট রাখতে পারতেছি, কনজার্ভ রাখতে পারতেছি, শক্তির নিত্যতার উপর ভিত্তি করে আসলে ইউনিভার্সটা কিন্তু চলতেছে জিনিসটা। এখন শক্তি যখন এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর হয়ে যায়, তখন লাগা যেই শক্তিটাই খুবই ইজিলি কনভার্ট হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে তোমার তাপ। সো হোয়াট ইফ আমরা তাপকে যদি কাজে লাগাইতে পারি সামহাও, তাহলে তো আমাদের কাছে খালি ফুয়েল আর ফুয়েল। সো দ্যাটস ওয়াই ওর কাছে এই চ্যাপ্টারটা তোমার ক্রিয়েট হয়েছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স, যে তাপকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। যেখানে দেখবা যে ইনপুট হিসাবে আমরা তাপ শক্তি দিচ্ছি, আউটপুট হিসাবে হচ্ছে গিয়ে আমরা ওয়ার্ক ডান আনতেছি, এবং এটার জন্য হচ্ছে গিয়ে আমরা শুরুতে 3টা সূত্র আনছি, তারপর 4টা হচ্ছে গিয়ে প্রসেস আনছি, তারপর 3টা সূত্র, এই 4টা প্রসেসকে মেনটেন করে হচ্ছে গিয়ে আমরা 3টা ইঞ্জিন তৈরি করছি, যেটার মধ্যে একটা কাল্পনিক আর বাকি 2টা হচ্ছে গিয়ে তোমার এক্সিস্ট করতেছে। এই যেই কাল্পনিক ইঞ্জিন না বললাম সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন, সেটাই তাপগতিবিদ্যার মনে করো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই তাপগতিবিদ্যার মানে বিগত কোশ্চেন, তুমি বিগত বছরের কোশ্চেনগুলো তুমি যদি অ্যানালাইসিস করো দেখবা হচ্ছে গিয়ে কার্নো ইঞ্জিন থেকে সবচেয়ে বেশি তোমার কোশ্চেন আসছে জিনিসগুলো। সে পুরোটাই হচ্ছে গিয়ে তোমার তাপগতিবিদ্যা হচ্ছে গিয়ে আলোচনা করা হয়েছে জিনিসটা। তারপর হচ্ছে গিয়ে এরপরে চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 কি হতে পারে। ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 হচ্ছে গিয়ে তোমার স্থির তড়িৎ। এটা হচ্ছে গিয়ে তোমরা 9-10-এ যে স্থির তড়িৎ পড়ে আসছো এটা অলমোস্ট সেম, খালি এক্সট্রা কিছু কিছু টপিক অ্যাড হয়েছে। যেমন হচ্ছে গিয়ে তোমরা 9-10-এ তো লাগে আছে ধারক পড়ছিলা, তোমরা 9-10-এ হচ্ছে গিয়ে তোমরা তড়িৎ বিভব পড়ছিলা, তড়িৎ প্রাবল্য পড়ছিলা, খালি সরল রেখার জন্য পড়ছিলা। সেখানে আসলে সরল রেখার জন্য না, এখানে সরল রেখার জন্য আসে, ত্রিভুজের জন্য আসে, চতুর্ভুজের জন্য আসে, তো মানে তড়িৎ বিভব তড়িৎ প্রাবল্যর ম্যাথ। তারপর ধারকত্ব এখানে আসে এক্সট্রা করে পড়বা, এখানে গাউসের সূত্র পড়বা, তারপর তড়িৎ দ্বিমেরু পড়বা, তারপর হচ্ছে গিয়ে গোলকের বিভব প্রাবল্য পড়বা, এই দ্যাটস ইট। এগুলাই হচ্ছে গিয়ে তোমার এই স্থির তড়িতের মধ্যে। তারপর হচ্ছে গিয়ে তোমার এরপরে আসতেছে হচ্ছে গিয়ে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 3, সেটা হচ্ছে গিয়ে তোমার চলো তড়িৎ। সো বেসিক্যালি আমি যদি একটু তড়িৎ সম্পর্কে যদি বলি, তড়িৎ অ্যাকচুয়ালি তোমার তড়িৎ জিনিসটা কি আসলে, মানে তোমার হোয়াট ইজ কারেন্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি। ইলেকট্রন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ফ্লো করে, তাহলে ঠিক এই যে ইলেকট্রনের ফ্লোর কারণে যে একটা ইফেক্ট ক্রিয়েট হয়, সেই ইফেক্টটাকেই বলতেছে হচ্ছে গিয়ে আমরা কারেন্ট। অর্থাৎ তড়িৎ প্রবাহের কিন্তু নিজস্ব কোনো সত্তা নাই, ও নিজস্ব কোনো জিনিস না, ও আসলে ইলেকট্রনের মুভমেন্টের কারণে একটা ইফেক্ট জিনিসটা আলটিমেটলি। এখন ইলেকট্রন মুভমেন্ট করে কিভাবে, সেটা করে হচ্ছে গিয়ে ভোল্টেজের বেসিসে। ইলেকট্রন অলওয়েজ হচ্ছে গিয়ে লোয়ার পোটেনশিয়াল থেকে আপার পোটেনশিয়ালের দিকে হচ্ছে গিয়ে তোমার লাগা মুভ করে। তার মানে একটা ইলেকট্রন যদি লোয়ার পোটেনশিয়াল থেকে যদি আপার পোটেনশিয়ালের দিকে যদি মুভ করে, তাহলে তার আপার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে হচ্ছে গিয়ে আমি কারেন্টটা পাচ্ছি। তখন আলটিমেটলি ইলেকট্রনের মুভমেন্টে বলতেছি হচ্ছে গিয়ে আমরা কি তড়িৎ বা কারেন্ট। এখন তড়িৎ তোমার 2 ধরনের আছে, একটা হচ্ছে গিয়ে স্থির তড়িৎ আর একটা হচ্ছে গিয়ে তোমার চলতড়িৎ। স্থির তড়িৎটা কি তোমার আধানের স্থিতিশীলতার কারণে যে তোমার তড়িৎটা সৃষ্টি হয়, বা স্থির আধানের প্রভাবের ফলে যে তোমার তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে গিয়ে স্থির তড়িৎ। এগুলো সবকিছুই পড়বা তোমরা স্থির তড়িতে, দেখবা সেখানে গিয়ে তড়িৎ ক্ষেত্র পড়বা, বিভব পড়বা, তড়িৎ প্রাবল্য পড়বা। এই জিনিসগুলো আসলে তোমার লাগা যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িতের মধ্যেই কিন্তু এক্সিস্ট করে জিনিসটা। তারপর চলতড়িৎ। চলতড়িৎটা বেসিক্যালি আসলে
দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে ডিসি আর একটা হচ্ছে গিয়ে তোমার এসি। চলতরিতে মেইনলি হচ্ছে আমরা ইলেকট্রনিক গতিশীলতার কারণে যে আমরা কারেন্টটা পাচ্ছি, যে ইলেকট্রনের আমরা একটা ব্যাটারির সাথে মানে একটা ব্যাটারির সাথে আমরা একটা সার্কিটকে হচ্ছে গিয়ে কানেক্ট করতেছি, ব্যাটারির মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রন মাইনাস থেকে প্লাসের দিকে মুভ করতেছে, কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে মুভ করতেছে জিনিসটা। ওকে, সো এই জিনিসটাকে বলতেছি হচ্ছে কি আমরা কন্ডাকশন কারেন্ট বা হচ্ছে গিয়ে তোমার চলতরিৎ। সো এখন হলো গিয়ে যে চলতরিৎ আবার বেসিক্যালি তোমার দুই টাইপের, একটা হচ্ছে গিয়ে তোমার ডিসি আর একটা হচ্ছে গিয়ে তোমার এসি। ডিসি হচ্ছে গিয়ে তোমার ডিরেক্ট কারেন্ট, এসি হচ্ছে গিয়ে তোমার অল্টারনেটিং কারেন্ট। কেউ যদি তোমাকে বলে যে ডিসি আর এসির মধ্যে পার্থক্যটা কি, আমি যদি এক লাইনে তোমাকে বলি, তাহলে তোমার বাসা বাড়িতে যখন কারেন্ট থাকে তখন সেটা হচ্ছে গিয়ে তোমার এসি। এখন কারেন্টটা যখন চলে যায় তখন তোমার গরম লাগলে তুমি যে চার্জার ফ্যানটা ইউজ করো বা যে এবং আলো লাগলে যে চার্জার লাইটটা ইউজ করো সেটা হচ্ছে গিয়ে তোমার ডিসি। তার মানে এসি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি তোমার কি একটা নন স্টোরেবল এনার্জি, আর ডিসি হচ্ছে গিয়ে তোমার স্টোরেবল এনার্জি। হ্যাঁ, ডিসি হচ্ছে গিয়ে তোমার স্টোরেবল এনার্জি। এখন ডিসির আবিষ্কারক কে ছিল? ডিসির আবিষ্কারক ছিল হচ্ছে গিয়ে টমাস আলভা এডিসন, এবং এডিসনের কোম্পানিতে কাজ করতো আসলে নিকোলা টেসলা। সো লাগা যে যখন দেখলো যে আসলে ডিসির মানে এডিসনের কোম্পানির আশপাশের মানুষজনই কারেন্ট পাইতো, যেহেতু লাগা ডিসি আসলে একটু পর গিয়ে এসে তার পাওয়ার হারায় ফেলে, সো দূর দূরান্তের মানুষজন আসলে কারেন্ট আর পাইতো না। তো তখন কি করছে, তখন হচ্ছে গিয়ে তোমার নিকোলা টেসলা ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডের তাড়িত চুম্বক আবেশের যে হলো যে প্রক্রিয়াটা আছে বা যে মানে যে লটা আছে সেই লটারে মেনটেন করে হচ্ছে গিয়ে নিকোলা টেসলা একটা কয়েল আবিষ্কার করছে, এসি কয়েল, যেখানে অল্টারনেটিভ ম্যাগনেটিক ফিল্ডের থেকে অল্টারনেটিভ ইলেকট্রিক্যাল ফিল্ড ক্রিয়েট হওয়ার কারণে একটা আমি অল্টারনেটিং কারেন্ট পাচ্ছি, এবং সেটাই হচ্ছে গিয়ে তোমার এসি। এবং এই যে তোমরা চলতরিতে যে পড়বা এখানে চ্যাপ্টার 3-তে, এই চলতরিত পুরোটাই হচ্ছে গিয়ে তোমার ডিসি। এখানে তোমার সবই হচ্ছে গিয়ে ডিসি পড়বা। কেমনে বুঝবা? দেখবে এখানে প্রত্যেকটা সার্কিটের মধ্যে ব্যাটারি হচ্ছে গিয়ে এরকম প্লাস মাইনাস এরকম করে দেওয়া প্রত্যেকটা সার্কিট। এটা হচ্ছে গিয়ে তোমার ডিসি, অর্থাৎ কি তোমার ডিসি সোর্সের হচ্ছে গিয়ে তোমার ব্যাটারির তোমার চিত্র। এটা তুমি সিম্পলি বুঝতে পারবা জিনিসটা তুমি যখন চলতরিত করবা। তারপর কি তোমরা হচ্ছে গিয়ে 9-10 থাকতে অধ্যায় 12 পড়ছিলা তাড়িত চুম্বক ক্রিয়া, সেখানে মোটর জেনারেটর ট্রান্সফর্মার পড়ছিলা। তো তাড়িত চুম্বকটা এই যে এসিটা তোমার এই যে চ্যাপ্টার 5, যে এই চ্যাপ্টার 5 হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে তাড়িত চুম্বক নিয়ে। তাড়িত চুম্বক নিয়ে কেন তোমাকে ওলাকে বলবে? কারণ এই যে তোমাকে ডিসি পড়াই ফেলছে, তাহলে তোমাকে এখন এসি পড়াইতে হবে। তো তাড়িত চুম্বকের সাথে তোমার এখানে হচ্ছে গিয়ে তোমার এসি কারেন্টটা তোমার এখানে পড়াই দিস। এটা হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টার 5। এখন তাড়িত চুম্বক বুঝতে হলে তো তোমার আগে চুম্বকটা বুঝতে হবে, যে চুম্বক জিনিসটা কি, চুম্বকের প্রপার্টিস গুলো কিভাবে ওয়ার্ক করে। দ্যাটস ওয়াই তোমার চ্যাপ্টার 4 হচ্ছে গিয়ে চুম্বক ও চুম্বকত্ব। তোমরা এখানে পুরো মানে লিটারালি পুরো চুম্বকের পুরো মানে এভরিথিং পড়বা, এভরি ইঞ্চ, যে একটা চুম্বক কিভাবে কাজ করে, চুম্বকের কোন কোন প্রপার্টিস আছে, এখানে অনেক ধরনের তোমার সূত্র আছে, বায়োসাভার্টস ল আছে, হল ভোল্টেজ, অনেক টাইপের তোমার জিনিসপত্র তুমি এখানে পড়বা, হিস্টেরেসিস, মানে চুম্বকের যত ধর্ম আছে সবকিছু হচ্ছে তোমাকে এই চ্যাপ্টারটার মধ্যে পড়াবে, চ্যাপ্টার 4 চুম্বক এবং চুম্বকত্ব। তারপর কি চ্যাপ্টার 5, এই যে তাড়িত চুম্বক, যে তড়িৎ ক্ষেত্র, মানে ফ্যারাডে আসলে বলছিল ওটা কি অ্যাকচুয়ালি, যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র আসলে আলাদা দুইটা কোনো জিনিস না, এটা দুইটা সেমই জিনিস। যে তুমি যদি তড়িৎ ক্ষেত্র আনো তাহলে চুম্বক ক্ষেত্র অটোমেটিকলি ক্রিয়েট হবে, তুমি যদি চুম্বক ক্ষেত্র আনো তাহলে তড়িৎ ক্ষেত্র অটোমেটিকলি ক্রিয়েট হবে। এই যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র, একটা ইলেকট্রিক্যাল ফিল্ড এবং এটা ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টারাকশনটা, এই ফেনোমেননটাকে বলতেছে হচ্ছে গিয়ে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম বা তাড়িত চুম্বক। অর্থাৎ কি, যে তুমি তড়িৎ এবং চুম্বক এই দুইটা কথারে তুমি আলাদা আলাদা কোনো সময় বলতে পারবা না, কারণ এই দুইটা কোনো সময় আলাদা আলাদা এক্সিস্ট করে না, দুইটা অলওয়েজ একসাথে এক্সিস্ট করে। অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্র আনলে একটা চুম্বক ক্ষেত্র আসবে, একটা চুম্বক ক্ষেত্র আসলে একটা তড়িৎ ক্ষেত্র আসবে। সো এই ফেনোমেননটারে ইউজ করে হচ্ছে গিয়ে টেসলা হচ্ছে গিয়ে এসি কারেন্ট, এসি কয়েল আবিষ্কার করছিল। সেখানে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এসি কারেন্ট সম্বন্ধে পড়বা, তার আগে তাড়িত চুম্বক সম্বন্ধে পড়ে নিবা, তাড়িত চুম্বক আবেশ নিয়ে পড়ে নিবা, তারপর ফ্যারাডের দুইটা সূত্র ছিল, ফ্যারাডের সূত্র দুইটা পড়বা, লেঞ্জের সূত্রগুলো পড়বে, এগুলো সবই পড়বা। সো এই পর্যন্ত গেল। একটা জিনিস কিন্তু আমরা পাই না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, এসি সোর্সটা হচ্ছে কি এরকম দেখতে, এসি সোর্সটা হচ্ছে কি এরকম, এটা তোমরা জানো দেখতে। ওকে, এখন পর্যন্ত কিন্তু আমরা আলোর কিন্তু কোনো চ্যাপ্টার কিন্তু আসেনি। সো এই যে পরের চ্যাপ্টার দুইটা আসবে হচ্ছে কি আলো নিয়ে। তো তার আগে আমি একটু আলো নিয়ে কথা বলে নেই, যে বেসিক্যালি আলো কি অ্যাকচুয়ালি। সবার ফার্স্টে আল হাইজেন আমাদেরকে বলছিল যে আমরা আসলে যা দেখতে পারি এই সব কিছু হচ্ছে গিয়ে যে বস্তু থেকে আলো আমাদের চোখে আসতেছে। আগে আমরা মনে করতাম হচ্ছে গিয়ে যে চোখ থেকে আলো বস্তুতে যাইতো, এখন চোখ থেকে আলো যদি বস্তুতে যাইতো তাহলে তো রাত্রেবেলাতে আমাদের চোখ টর্চ লাইটের মতো জ্বলতো, কিন্তু আমাদের চোখ কি জ্বলে না। তার মানে আলটিমেটলি কি, যখন আলো বস্তুতে পড়ে তখন বস্তুর থেকে যে আলোটা প্রতিফলিত হয়ে আসতেছে সেই আলোটাই আমরা দেখতে পারতেছি। তার মানে আলটিমেটলি আমরা যা দেখতে পারতেছি আমাদের এই রিয়ালিটিটা পুরোটাই কিন্তু হচ্ছে গিয়ে ওই আলো বা সে লাইটের উপর কিন্তু নির্ভরশীল। এখন আমি যদি কোশ্চেন করি যে একটা ধরো হচ্ছে গিয়ে এখান থেকে যদি লাগে যে একটা লাইট যদি আমি নিক্ষেপ করি, তাহলে এই লাইটটা আসলে কি দিয়ে তৈরি? যেমন ধরো আমার কলমটা যদি বলি হচ্ছে গিয়ে আমি এটা লাগে যে একটা ম্যাটার, একটা প্লাস্টিক দিয়ে ক্রিয়েটেড আমার কলমটা, তাহলে একটা লাইট আসলে কি দিয়ে ক্রিয়েটেড? সো সবার ফার্স্টে হচ্ছে গিয়ে
তোমার হলো যে হাইগেন্স বলছিল আসলে লাইট কোনো কণাই না, লাইট আসলে একটা তরঙ্গ। অর্থাৎ আলো হচ্ছে গিয়ে একটা তোমার হলো যে তরঙ্গ, নর্মাল তোমার অনুপ্রস্থ দৈর্ঘ্য তরঙ্গ যেভাবে প্রোপাগেট করে, লাইট হচ্ছে কি সেভাবে তোমার প্রোপাগেট করে। তারপর তোমার কি নিউটন বলছিল যে না, আসলে লাইট আলো আসলে একটা কণা। যে নিউটন প্রিজমের মধ্যে হচ্ছে কি সাদা আলোটা যখন ফেলছে, তখন সেখান থেকে দেখছে হচ্ছে কি 7টা আলো বেরোইছে। তখন সেই 7টা আলো তখন ওর যে ওর আশপাশের যে বিজ্ঞানীরা বলছে হচ্ছে গিয়ে যে এই আলোটা হয়তো প্রিজমের ভিতরের কোনো বৈশিষ্ট্যের কারণে হচ্ছে গিয়ে বেঁকে যাচ্ছে জিনিসটা, এটা প্রিজমটার কারণে মনে হচ্ছে, প্রিজমটা মনে ভালো না ভিতর দিক দিয়ে। তো তখন নিউটন কি করছে, যে 7টা আলো যে বেরোইছে, সেই 7টা আলোর মধ্যে যে পার্পেল কালারটা যে ছিল, সেই পার্পেল কালারটার সামনে হচ্ছে গিয়ে আরেকটা প্রিজম রাখছে। তো তখন দেখছে যে ওই কালারটার আর কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আসলে প্রিজমের ইনার্শিয়াল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে 7টা আলো বের হয় নাই, এটা লাইটের ইনার্শিয়াল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে তোমার 7টা আলো বের হয়েছে জিনিসটা। এখন এই এই যে ধর্মের কারণে বেড়েছে, সেটারে আমরা আলটিমেটলি বলতেছি হচ্ছে কি আলোর প্রতিসরণ। সো আলোর কণা ধর্ম থেকে, তার মানে তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছে কি তোমার ইয়ং তার দ্বিচির পরীক্ষার মাধ্যমে, এই যে ইয়ং এর গুণাঙ্ক যে বলি, সে থমাস ইয়ং এ হচ্ছে গিয়ে তার দ্বিচির পরীক্ষার মাধ্যমে হলো গিয়ে যে তোমার প্রমাণ করছে হচ্ছে গিয়ে যে আলো আসলে একটা ওয়েভ। এবং এখানে হলো গিয়ে যে ইন্টারেস্টিংলি অনেক অন্যরকম একটা হলো গিয়ে যে রেজাল্ট আসছে, যে আলোকে যদি আমরা অবজার্ভ না করি, তাহলে আলো হচ্ছে গিয়ে তার তরঙ্গ ধর্মের মধ্যে থাকে, আর আলোকে যদি আমরা অবজার্ভ করি, আলো তার কণা ধর্মের মধ্যে থাকে। তার মানে ইটস ভেরি স্ট্রেঞ্জ। পরবর্তীতে হচ্ছে গিয়ে আইনস্টাইন এসে আবার হলো গিয়ে বলছে যে না, লাইট আসলে হলো গিয়ে একটা কণা। তাহলে এই যে একবার বলতেছে কণা, একবার বলতেছে তরঙ্গ, একবার বলতেছে কণা, একবার বলতেছে তরঙ্গ, তাহলে লাইট আসলে কোনটা? পরবর্তীতে ফাইনালি তোমার উইলিয়াম ডি ব্রগলি এসে হচ্ছে গিয়ে তোমার কোয়ান্টাম মেকানিক্সে ম্যাক্স প্লাঙ্ক আলো নিয়ে তোমার যা বলছে, আর আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটিতে আলো নিয়ে তোমার যা বলছে, এই দুইটা সূত্রে মার্চ করা পরবর্তীতে ফাইনালি রেজাল্ট আসছে যে তোমার যে আলো আসলে কণা এবং তরঙ্গ দুইটাই, সে এট এ টাইম তার দুইটা ধর্মতেই সে বিরাজ করতে পারে। সো আলোর কণা ধর্ম থেকে আমরা আলোর যেই বৈশিষ্ট্য এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আলোর প্রতিসরণ এবং আলোর প্রতিফলন। এবং আলোর প্রতিসরণ প্রতিফলন নিয়েই যেই টপিকগুলো ক্রিয়েট হয়েছে, সেটাই তোমরা পড়বা চ্যাপ্টার 6-এ, সেটা হচ্ছে গিয়ে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান। তারপর আলোর তরঙ্গ ধর্ম থেকে যে বৈশিষ্ট্যগুলো বের হয়েছে, যেমন হচ্ছে কি আলোর ব্যতিচার, আলোর অপবর্তন, আলোর সমাবর্তন। ব্যতিচারকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে তোমার ইন্টারফারেন্স অফ লাইট। তারপর তোমার হচ্ছে গিয়ে অপবর্তনকে বলতেছি ডিফ্র্যাকশন, সমাবর্তনকে বলতেছি আমরা পোলারাইজেশন। সো আলোর তরঙ্গ ধর্ম থেকে আলোর যে বৈশিষ্ট্যগুলো আলোচনা হয়েছে, সেটা তোমার আসলে ফিজিক্সের যেই শাখায় আলোচনা করি তাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ভৌত আলোক বিজ্ঞান। এবং সেটাই তোমরা পড়বো হচ্ছে গিয়ে চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান, যেখানে হচ্ছে গিয়ে তোমরা পড়বা ব্যতিচার নিয়ে, তোমরা পড়বা অপবর্তন সমাবর্তন, ভৌত আলোক বিজ্ঞান। সো এই যে এতক্ষণ পর্যন্ত যে এই তোমার 10টা চ্যাপ্টার আর এই 7টা চ্যাপ্টার, এই 17টা চ্যাপ্টার হচ্ছে গিয়ে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে বা সনাতন পদার্থবিজ্ঞান নিয়ে। সো এগুলা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে নিউটন গ্যালিলিও দ্বারা হলো গেছে তোমার হলো গেছে গভর্ন করা। ম্যাক্সিমাম নিউটনের ক্ষেত্রে তোমার এগুলো হচ্ছে গিয়ে মানে নিউটনিয়ান মেকানিক্স বলতে পারো তুমি এক কথা বলতে গেলে। এখন নিউটন ভুলটা কি করছিল আসলে? নিউটনের যে লগুলো দিছিল ওগুলো আসলে সবকিছুই রাইট, কিন্তু ও আসলে একটা জায়গায় গিয়ে আটকা গেছে। সেটা হচ্ছে গিয়েছে ও ওর এই সূত্রগুলো আসলে কম কম বেগের জন্য আসলে এক্সিস্ট করে। যখন একটা বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি যখন হয়ে যায়, কাছাকাছি না হইলে ধরো আলোর বেগের 60% 70%-এর মধ্যে যখন চলে যায়, তখন আসলে নিউটনিয়ান মেকানিক্সটা আর খাটে না আসলে। সো এর জন্যই হলে গেছে আমরা তখন হলে গেছে ভাবলাম যে আসলে যে ফিজিক্সে আমরা যে দিকটাতে যাচ্ছি, সেদিকটা থেকে আসলে আমরা ফিজিক্সের বেশি কিছু আমরা বের করতে পারবো না। তো ওই সময় আমরা কি করলাম, যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আর তখন ফিজিক্স কোয়ান্টাম মেকানিক্স এক্সপ্লেন করা শুরু করলো, যে একটা বস্তুর কোয়ান্টাম লেভেলে ফিজিক্সে আসলে কি ঘটে, যে একটা ইলেকট্রন প্রোটন নিউট্রন কিভাবে ওয়ার্ক করতেছে, বা একটা তোমার লাগে যে অ্যাটমে কিভাবে তোমার ব্যাপারগুলো একটার সাথে অ্যাটাচড একটা বস্তুরে ক্রিয়েট করতেছে, এগুলো সবকিছু কিন্তু তোমার বস্তুর কোয়ান্টাম লেভেলে বিহেভিয়ার থেকেই আসতেছে। সো ফিজিক্স তখন আসলে কোয়ান্টাম লেভেলে চলে গেছে। সো এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সাথে তোমার নতুন দিকে লাগা যে মোড় নিছে, সেটা হচ্ছে গিয়ে সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে মডার্ন ফিজিক্স। অর্থাৎ মডার্ন ফিজিক্সে তুমি যাই পাচ্ছ, এগুলো সবকিছু হচ্ছে কি তোমার থিওরি অফ রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স, এই দুইটার উপর বেস্ট করে। আইনস্টাইনের লাস্টে 30 বছর কাজ করছিল হচ্ছে গিয়ে গাটস অ্যান্ড টোজ নিয়ে, বা থিওরি অফ এভরিথিং, যে এমন একটা থিওরি বানাই দিব যে থিওরি দিয়ে পুরো হোল ফিজিক্স চলবে।
এখন ওই থিওরিটা কোনটা হবে? তুমি যদি চারটা যে মৌলিক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িত চৌম্বক বল, মহাকর্ষীয় বল, তুমি চারটা মৌলিক বলকে তুমি যদি একটা থিওরিতে এক্সপ্লেন করতে পারো, তাহলে সেই থিওরিটাই হয়ে যাবে তোমার থিওরি অফ এভরিথিং। কারণ এই দুনিয়ার যত ঘটনা ঘটতেছে সবকিছু হচ্ছে গিয়ে মৌলিক বলের কারণে ঘটতেছে। তো আমরা যদি মৌলিক বলকে একটা থিওরিতে এক্সপ্লেন করে ফেলতে পারি, তাহলে সেটাই হবে আমার থিওরি অফ এভরিথিং। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িত চৌম্বক বল এক্সপ্লেন করতে পারলেও মহাকর্ষীয় বল এক্সপ্লেন করতে পারে না। অর্থাৎ ধরো এই যে আমি কলমটা যে ছাড়লাম, কলমটা নিচে পড়লো, আমার হাতের এই কোয়ান্টাম লেভেলে কি এমন ঘটছে, বা কলমটার এই কোয়ান্টাম লেভেলে কি এমন ঘটছে যে কলমটা আমার হাতের মধ্যে পড়ে গেল জিনিসটা, এটা কোয়ান্টাম লেভেলে গিয়ে আসলে আমরা গ্র্যাভিটির আর কোনো লাগা যে এক্সপ্লেনেশন পাই না। সো দ্যাটস ওয়াই লাগা ফিজিক্সটাকে এক্সপ্লেন করতে হলে আমাদের দুইটা থিওরি লাগতেছে। একটা হচ্ছে গিয়ে যে সবল নিউক্লিয় বল, তাড়িত চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল আমরা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করতেছি, এবং হচ্ছে গিয়ে তোমার মহাকর্ষীয় বলটা হচ্ছে গিয়ে আমার থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে হচ্ছে গিয়ে আমরা এক্সপ্লেন করতেছি। সো মডার্ন ফিজিক্স, দিস ইজ মডার্ন ফিজিক্স, থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্সের উপর বেস্ট করে। এখান থেকে আরো অনেক নতুন নতুন তোমার লাগে ফিজিক্সের পোর্শন ক্রিয়েট হয়েছে, যেমন সলিড স্টেট ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, সেমিকন্ডাক্টর, এগুলো সবই হচ্ছে গিয়ে মডার্ন ফিজিক্স থেকে আসছে। তো এই চ্যাপ্টার 8 তুমি পুরোটাই পড়বে হচ্ছে গিয়ে মডার্ন ফিজিক্স নিয়ে, আধুনিক পদার্থবিজ্ঞান, যেটা অ্যাকচুয়ালি তোমার এখানে এই চ্যাপ্টারটা দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে গিয়ে তোমার থিওরি অফ রিলেটিভিটি, যেখানে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়বা। তোমাদের এইচএসসি লেভেলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কোনো কিছু বলে নাই, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়েই বলছে। আর হচ্ছে গিয়ে তোমার কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে এখানে লাগা 5 থেকে 6টা টপিক নিয়ে হচ্ছে গিয়ে এক্সপ্লেন করছে। তারপর বললাম কোয়ান্টাম মেকানিক্স যেহেতু এক্সপ্লেন করছে, তাহলে কোয়ান্টাম কি একবারে ক্ষুদ্র লেভেলে, তাহলে এখন ক্ষুদ্র লেভেলে কোন ফিজিক্সটা ঘটে, এটা তোমার কেমিস্ট্রি গুণগত রসায়নে পড়েই আসছে। ওই যে পারমাণবিক মডেল, বোর মডেল, রাদারফোর্ড মডেল, থমসন পাম্পবোর্ডিং মডেল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সো সব কিছুই তোমরা লেগে আছে এইগুলা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তুমি কোয়ান্টাম মেকানিক্সে পাবা, বোর মডেল, রাদারফোর্ড মডেল, থমসন পাম্পবোর্ডিং মডেল, তারপরে লেগে আছে তোমার এই যে আলফা বিচ্ছুরণ পরীক্ষা, এগুলো সবকিছু পাবা তুমি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 9 পরমাণু মডেল। এবং এটার সাথে আরেকটা তোমার আছে সাথে, সেটা হচ্ছে আমি বলছিলাম যে নিউক্লিয়ার ফিজিক্স এটার সাথে অ্যাড হয়েছে। মাদাম কিউরি পিরি করে যে তোমার তেজস্ক্রিয়তা যে আবিষ্কার করছিল, সেই তেজস্ক্রিয়তা নিয়ে যে আলফা যে পর্যায় সারণী 84 উপর যৌগিক মৌলগুলো আছে, সেগুলো কি করে নিজের থেকে 3 ধরনের রে এমিট করে, আলফা, বিটা, গামা। এই যে রেডিয়েশন, এই তেজস্ক্রিয়তার কারণে আস্তে আস্তে মৌলটা কি তোমার ছোট হয়ে যায় বা মৌল শেষ হয়ে যায়। এই মৌল শেষ হইতে আবার যতটুক সময় অর্ধেকে মানে একটা মৌল অর্ধেক শেষ হইতে যতটুক সময় লাগে, সেটার আবার কি বলে, সেটা আবার আমরা বলতেছি হচ্ছে গিয়ে অর্ধায়ু। সেই অর্ধায়ু এগুলো নিয়ে তুমি হচ্ছে গিয়ে পড়বা হচ্ছে গিয়ে চ্যাপ্টারটার বাকি পোর্শন নেই, যে পরমাণু মডেল ও তেজস্ক্রিয়তা, যেখানে তেজস্ক্রিয়তা নেই তোমাকে সবকিছু পড়াবে। তারপর চ্যাপ্টার 10 হচ্ছে গিয়ে তোমার সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। এখন সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স জিনিসটা কি আসলে, হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? দেখো, আমরা সবার ফার্স্টে কিন্তু হচ্ছে গিয়ে পাথর ঘষা কিন্তু লাগা যে আগুন আবিষ্কার করছিলাম। আর ঠিক কয়েকদিন আগে স্পেস এক্স একটা রকেটের বুস্টারকে হচ্ছে গিয়ে আকাশের মধ্যে পাঠায়, রকেটটার সাথে আলাদা করার পর সে বুস্টারটারে আবার ক্যাচ করছে জিনিসটা। অর্থাৎ এই বুস্টারটার ওয়েট যদি আমি বলি আনুমানিক, এটা হচ্ছে একটা 50 তলা বিল্ডিং এর সমান। তাহলে একটা 50 তলা বিল্ডিং হচ্ছে গিয়ে আমরা আকাশের মধ্যে ফিক্কা মেরে আবার লাগে সেটারে ক্যাচ করতেছে জিনিসটা। তাহলে এই যে এত আমরা হাইলি কিন্তু এলাকা টেকনোলজির উপর কিন্তু আমাদের টেকনোলজি এত হাইলি ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু জাস্ট বিকজ অফ ফিজিক্স। এখন ফিজিক্সের তুমি যদি ডেভেলপমেন্টটা তুমি যদি দেখো, দেখবে হচ্ছে গিয়ে তোমার 1950-60 পর থেকে, ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর থেকে, অর্থাৎ এবং সেমিকন্ডাক্টর আবিষ্কার হওয়ার পরের থেকে ওয়ার্ল্ড কিন্তু হচ্ছে গিয়ে তোমার র্যাপিডলি লাগে তোমার কিন্তু গ্রোথ করা শুরু করছে। সবকিছু যখন আমরা মানে লাগে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর যখন সবকিছু আমরা একে অপরের সাথে কানেক্ট করতে পারলাম, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা লাগা যে ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু মানে স্যাচুরেশনে যাওয়া কিন্তু তোমার শুরু করতেছে। আমরা কিন্তু অনেক হাইলি লাগা ডেভেলপ করতেছে। আমরা রিসেন্টলি অনেক পাওয়ারফুল এআইও হচ্ছে গিয়ে ইনভেন্ট করে ফেলছি, যেগুলো আলটিমেটলি যেগুলো ইউজ করে সামনে লাগা যে আমরা টেকনোলজি আরো অনেক ইমপ্রুভ করতে পারবো। এগুলো সবকিছু আসলে সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? জাস্ট বিকজ অফ সেমিকন্ডাক্টর জিনিস আসলে কি? ইলেকট্রনের ফ্লোর বেসিসে আমরা পদার্থকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে কন্ডাক্টর, যেটাকে আমি বলতেছি বেসিক্যালি পরিবাহী, আর একটা হচ্ছে গিয়ে তোমার ইনসুলেটর, যেটাকে আমি বলতেছি অপরিবাহী। অর্থাৎ একটার মধ্যে ইলেকট্রন ফ্লো করে আর একটার মধ্যে ইলেকট্রন ফ্লো করে না। এদের দুজনের মাঝখানে এমন এক টাইপের ম্যাটেরিয়াল আছে যেগুলোর পরিবাহীর চেয়ে কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি। কিন্তু যদি আমি এটার মধ্যে কিছু ভেজাল মিশাই, যদি এটার সাথে আমি এক্সট্রা কোনো মৌল যদি ডোপ করি, তাহলে সেটা পরিবাহিতার আসলে বৃদ্ধি পায়। তার মানে আলটিমেটলি এখানে আমি ইলেকট্রনরে তার ছাড়া ফ্লো করাচ্ছি, অর্থাৎ কারেন্ট আমি উৎপন্ন করাচ্ছি কোয়ান্টাম লেভেলে উইদাউট ওয়্যার। এবং এই জিনিসটা করার মাধ্যমে কি হচ্ছে যে আমি অনেক বড়
আমার মেকানিজম অনেক ছোট ছোট চিপে, মাইক্রো চিপে হচ্ছে কি আমি কনভার্ট করতে পারতেছি। এখন যখন এটার সাথে আমি যখন কম্পিউটারকে যখন অ্যাটাচ করতেছি, তখন কম্পিউটারের লাগে যে তোমার যে এই যে কম্পিউটারকে যে বাইনারিতে যে আমি এলাকা বুঝাচ্ছি সবকিছু 1-0-তে, এই যে এই দুটার যে ইন্টারাকশনের পরই আসলে ফিজিক্সে তোমার এগুলো যে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা খালি এলাকা যে আমরা ইনভেনশন করতে আসি জাস্ট বিকজ কিন্তু সব সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সের কারণে জিনিসটা। সো এটার পরে লাস্টে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে কি তোমার জ্যোতির্বিজ্ঞান, এটা পুরোপুরি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে। এখান থেকেও তোমার লাগে যে এমসিকিউ আসে। সো এই হচ্ছে গিয়ে তোমার ফিজিক্সের ওভারঅল হচ্ছে গিয়ে তোমার 21টার মতো তোমার চ্যাপ্টার, যেখানে হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারে তোমার 10টা আর সেকেন্ড পেপারে তোমার 11টা। লাস্টে এই চ্যাপ্টারটা তুমি এমসিকিউর জন্যই পড়বা। সো সেকেন্ড পেপারের জন্য লাগে তুমি স্থির তৈরি চল তৈরিতে লাগে পড়লে তুমি 2 থেকে 3টা সৃজনশীল পাবা, তুমি শিওর থাকো। তারপরে লাগে আছে আধুনিক পদার্থবিজ্ঞান। তারপর এই যে 8, 9, 10, 7, 8, 9, 10 এই 4টা চ্যাপ্টার খুবই সোজা। এই 7 খুবই ছোট একটা চ্যাপ্টার, এখানে তোমার 8ও খুবই সোজা একটা চ্যাপ্টার। তো এখানে যদি আমি সেকেন্ড পেপারে সবচেয়ে বড় চ্যাপ্টার যদি বলি, বড় বড় চ্যাপ্টারের মধ্যে এখানে তোমার চলতরিতে একটা বড় চ্যাপ্টার, তারপর হচ্ছে গিয়ে তোমার চৌম্বকত্ব এটা একটা বড় চ্যাপ্টার, জ্যামিতিক আলোক বিজ্ঞান এটা একটা বড় চ্যাপ্টার, বাকি ম্যাক্সিমাম চ্যাপ্টারই আসলে ছোটই। সো এই তোমার হচ্ছে গিয়ে তোমার ফিজিক্সের এই তোমার 10টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে, আর এই হচ্ছে গিয়ে তোমার 11টা চ্যাপ্টার, যেটা হচ্ছে গিয়ে তুমি আগামী মানে 16 থেকে 17টা মাস পড়বা। এখন প্রতিটা চ্যাপ্টার আসলে পড়বা কিভাবে তুমি দেখো, ফিজিক্স তুমি যদি বুঝে আইনস্টাইন হয়ে যাও, তাও তুমি যদি পরীক্ষার হল থেকে মার্ক ক্যারি করতে না পারো, তাহলে আসলে ওই পড়ালেখা করার কোনো লাভ নেই। ধরো তুমি এলাকায় ফিজিক্স তুমি পড়তে পড়তে একবারে তুমি এলাকায় ফিজিক্সের বস হয়ে গেছো তুমি একবারে, কিন্তু তোমার মার্ক আসছে হচ্ছে গিয়ে তোমার 86 ফিজিক্সে, কিন্তু বুয়েট কাট মার্ক দিছে এবার 92, তাহলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারো না। এখন আমি বলতেছি না যে তোমার আসলে বুয়েটে তোমার এলাকা যে